মেহুলদের পাড়ার শেখারদাকে সে পাগলের মতো ভালোবাসত। যদিও সে ছিল তার প্রাইভেট টিউটর, তার থেকে বয়সে অনেকটা বড়, এমনকি তার তো গার্লফ্রেন্ডও ছিল। এত কিছু জানার পরও মেহুলের কিছুই যায় আসে না, সে তাকে এভাবেই ভালোবেসে যায়। তবে একদিন হঠাৎই সে জানতে পারে তার শেখারদা নিজেকে শেষ করে দিয়েছে। কিন্তু সে তো খুব ভালো করেই জানতো শেখারদা কখনোই এমনটা করতে পারে না, নিশ্চয়ই এর পেছনে অন্য কেউ রয়েছে। এবার এই রহস্য খুঁজতে গিয়েই সহজ সরল মেহুল কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে, আর শেষ পর্যন্ত সে আসল সত্যটা খুঁজে বের করতে পারে কিনা সেটাই দেখবো আজকের গল্প জিদ দেশকে। শুরুতে আমরা মেহুল নামের একটা মেয়েকে দেখতে পাই। তাকে একটা লোক খুব বাজে ভাবে আঘাত করছে, এতে মেহুলের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। এরপরই দেখা যায় মেহুলকে আঘাত করা লোকটি হাতে একটা মদের বোতল নিয়ে তাকে জিজ্ঞেস করতে থাকে সে কি ড্রিঙ্ক করতে চায়। মেহুল তখন ধীরে ধীরে উঠে বসে। লোকটি তখন তার সামনে গিয়ে আবারও বলে সে তার মন ভেঙেছে, তাই এখন সে তার মুখ ভেঙেছে। এখানে দুজনের মধ্যে টুকটাক তর্ক বিতর্ক হয়। তখনই তার পাশে এসে একজন বসে। মেহুল তখন খুশি হয়ে জিজ্ঞেস করে আমাকে কেমন লাগছে শেখরদা। তখন সে মেহুলের দিকে তাকিয়ে বলতে থাকে অবশেষে সে তার জন্য নিজের জীবনটা বরবাদ করেই ছাড়লো। মেহুল তখন অসহায় মুখ নিয়ে শেখরের দিকে তাকিয়ে থাকে আর বলে সে তাকে ভালোবাসলো না কেন। আর তখনই আমরা দেখতে পাই মেহুলকে আঘাত করা লোকটি তাকে জিজ্ঞেস করতে থাকে কি ব্যাপার, সে কার সাথে কথা বলছে। এর মানে আমরা বুঝতে পারি শেখার সেখানে সত্যিই উপস্থিত ছিল না, সেটা শুধু মেহুলের কল্পনা ছিল মাত্র। কিন্তু তখনও মেহুল কল্পনা করছিল আর শেখরের দিকে তাকিয়ে বলছিল যদি সে তাকে ভালোবাসতো তাহলে তাদের কাহিনীটা অন্যরকম হতো। মেহুল একা একাই এই কথাগুলো বলে যাচ্ছিল। সে সময় শেখারকে চুপ থাকতে দেখে মেহুল বেশ চিন্তিত হয়ে যায় আর বলে শুধু কি চুপই থাকবে নাকি কিছু বলবে। তখন শেখার একটা কথাই বলে যে সে যাতে সবসময় মনে রাখে যে দ্য সান নেভার ডাইজ। আর এরপরই দেখা যায় ওই লোকটা মেহুলকে আবারও আঘাত করতে থাকে, তার গলা ধরে কাচের টেবিলের উপর আছড়ে ফেলে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়, কাহিনী চলে আসে 2019 সালে, যেখানে স্কুল পড়ুয়া তিনজন বান্ধবীকে আমরা দেখতে পাই। সেখানে উপস্থিত ছিল মেহুলও। সেখান থেকে একজন মেয়ে মেহুলকে জিজ্ঞেস করে তারা যাচ্ছে কোথায়। আরেকজন মেয়ে জানায় সে জানে না, পুরো দেশে আন্দোলন চলছে। তখন মেহুল বলে শেখারও সেখানে আছে। এ কথা শুনে প্রথম মেয়েটা বলতে থাকে এমন কি দেখে নিয়েছে সে শেখারের ভেতর যার জন্য সে আন্দোলন করতেও রাজি আছে। মেহুল কিচ্ছু বলে না, শুধু হাসে। এরপরই আমরা দেখতে পাই রাস্তার মধ্যে অনেকগুলো মানুষ জড়ো হয়ে আন্দোলন করছিল। সেখানে মাইক হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় শেখারকে, যাকে আমরা গল্পের প্রথম দিকে মেহুলকে কল্পনা করতে দেখেছিলাম। সেখানে মাইক হাতে নিয়ে ভাষণ দিচ্ছিল আর অন্যায়ের পথে সোচ্চার হতে বলছিল। এদিকে একদল শেখরের সাথে থাকলেও আরেক দল ছিল তাদের বিপক্ষে, তাই বিপক্ষের দল শেখরদেরকে ইট পাটকেল ছুঁড়ে মারছিল। সে সময় একটা পাথর শেখরের আগে এসে পড়তেই মেহুল দৌড়ে চলে যায় তার কাছে। শেখরের কপালে রক্ত দেখে মেহুল খুব অস্থির হয়ে যায়। শেখর তখন তাকে শান্ত করার চেষ্টা করে আর বলে কিছুই হয়নি। সে শুধু তাকে এটা মনে রাখতে বলে যে দ্য সান নেভার ডাইজ। এরপরই শেখর মেহুলকে নিয়ে সেই জায়গা থেকে চলে যায়। রাস্তা দিয়ে হাঁটার সময় মেহুল শেখরকে বলে সে খুব ভালো মানুষ, কিন্তু সে কখনো তাকে ছেড়ে চলে যাবে না তো। এর উত্তরে শেখর বলে সে কোথায় যাবে, যাবে তো মেহুল বিয়ের পর। মেহুল বলে না, সে কোনো বিয়ে টিয়ে করবে না। এরপর তারা আরো কথা বলতে বলতে সামনে এগোতে থাকে। এর মাঝে কজন ছেলে এসে মেহুলকে বেশ বিরক্ত করে, যেটা দেখে মেহুল খুব রেগে যায়। তখনই শেখার মেহুলের হাত ধরে তাকে শান্ত করে আর ছেলেগুলো সেখান থেকে চলে যায়। তাছাড়া শেখার মেহুলকে স্পর্শ করায় মেহুল তো মোমের মতো গলে যায়। তার এই ব্যাপারটা খুব ভালো লাগে। এখান থেকে দৃশ্য আবারও চলে আসে বর্তমানে। আমরা দেখি মেহুল রুমে শুয়ে ছটফট করছিল। তখনই তার রুমে প্রবেশ করে তার মা। সে তাকে ছটফট করতে দেখে তার কাছে যায় আর তার মাথায় হাত বুলাতে থাকে। তার মা বুঝতে পারে যে সে কোনো বাজে স্বপ্ন দেখেছে, তাই সে মেহুলকে বলতে থাকে আজকে কাজে যেতে হবে না। কিন্তু মেহুল উঠে বলে তার কাজে যেতে হবে, তাই মাও আর কিছু বলতে পারে না। এরপরই মেহুলের মা চলে যায় নাস্তা রেডি করতে। আমরা দেখতে পাই মেহুল ছাদে ছিল। সে সময় সেখানে মেহুলের ভাই নীল আসে। মেহুল তখন নীলকে বলতে থাকে সে যেন কোনো কাজ করে, কারণ তাকে তাদের বাবা মাকে দেখতে হবে। নীল বলে সে করবে কেন, মেহুল আছে কি করতে। তখন মেহুল বলে সে তো সবসময় থাকবে না। এই কথা শুনে নীল বলতে থাকে কেন, তার কি বিয়ে ঠিক হয়েছে নাকি। এই বলে সে সবাইকে চিৎকার করে করে বলতে থাকে যে তার বোনের বিয়ে ঠিক হয়ে গেছে। এই কথা শুনে মেহুল তাকে মেরে থামিয়ে দেয় আর জিজ্ঞেস করে সে কি চায়। তখন নীল জানায় তার কাছে একটা সিগনেচার স্নিকার্স চায়, কিন্তু মেহুল তাকে মারতে পারতে নিচে নিয়ে যায়। এরপর দেখা যায় মেহুলের মা তাকে একটু জোর করে বেশি নাস্তা খাওয়ানোর চেষ্টা করে আর বলে আসার সময় তার বাবার জন্য ওষুধ নিয়ে আসতে। কিন্তু মেহুলের বাবা বলে তার ওষুধ লাগবে না, সে এখন সুস্থ আছে। কিন্তু মেহুল খুব ভালো করেই বুঝতে পারে তার বাবা এগুলো কেন বলে, কারণ তার
তার বাবা চায় না তার মেয়ে কষ্ট করে টাকা কামিয়ে তাদের উপর খরচ করুক। এখানে আমরা আরো জানতে পারি মেহুলের বাবা লকডাউনের সময় তার চাকরি হারায়, আর তখন থেকে মেহুলই তাদের টুকটাক দেখাশোনা করে। বাবার এসব চিন্তা দেখে মেহুল বাবাকে সান্ত্বনা দেয় আর বলে সে যেন এসব নিয়ে চিন্তা না করে। আর নীলও তো এখন বড় হয়ে গেছে, সেও এখন নিজে কামাই করে সংসার চালাতে পারবে। যাক, এরপর মেহুল দ্রুত খাবার শেষ করে চলে যেতে নেয়, তবে যাওয়ার আগে নীলকে মনে করিয়ে দেয় যে চারু আন্টিকে ওষুধ দিয়ে আসতে। এই চারু আন্টিটাই হচ্ছে শেখারের মা। তো বোঝাই যায় মেহুল তার পরিবারের পাশাপাশি শেখারের মায়েরও খেয়াল রাখে। এরপরে সে গাড়িতে চড়ে বসে। কিছুক্ষণ পরই তার পাশে এসে শেখার বসে। তখন মেহুল তার দিকে তাকায় আর বলে সে আবার কেন এসেছে। শেখার বলতে থাকে সে নিজে আসেনি, বরং মেহুল নিজেই তাকে ভুলতে পারছে না। এদিকে বাসের লোকজন দেখতে পায় মেহুল একা একাই কারোর সাথে কথা বলছে, তাই সবাই তার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে। সে তখন সবাইকে জিজ্ঞেস করে কি ব্যাপার, কি হয়েছে, তারা এভাবে কেন তাকাচ্ছে। তখন একজন মহিলা বলে না না কিচ্ছু হয়নি। অর্থাৎ মেহুল এখন সব জায়গায় শেখারকে অনুভব করে, আর তাই তার মনে হয় শেখার তার পাশেই আছে। দৃশ্য আবারও চলে যায় 2019 সালে। মেহুল শেখারের জন্য একটা চিঠি লিখছিল। তখন তার বান্ধবী গোলু তাকে বলতে থাকে এই সোশ্যাল মিডিয়ার যুগে সে চিঠি লিখছে। মেহুল জানায় শেখার তো সোশ্যাল মিডিয়াতে নেই। তখনই আর একজন মেয়ে এসে মেহুলকে বলে ভালোবাসা স্পেলিং এ নয় ফিলিংসে হয়। এই কথা শুনে মেহুল ভাবনায় চলে যায়। তখনই গোলু এসে আবার বলে সে কি শিক্ষকের প্রেমে হাবুডুবু খাচ্ছে। তাদের বয়সের গ্যাপ অনেক, আবার ওদিকে শেখারের তার জন্য কোনো কিছুই যায় আসে না। কিন্তু মেহুল তো গোলুর কথা কানেই নেয় না। সে বলে সে কিভাবে জানবে একতরফা ভালোবাসা কত সুন্দর হয়। এরপরে মেহুল সেই চিঠিটা ছিঁড়ে উঠে দাঁড়ায়। তখন গোলু আবার বলে যদি তার ভালোবাসা সবসময় একতরফা ভালোবাসাই হয়ে থাকে তখন। গোলুর এই কথা শুনে মেহুল তো বেশ চিন্তায় পড়ে যায়। তখন তার বান্ধবীরা তাকে বুদ্ধি দেয় যে মেহুল যেন আজকেই তার মনের কথা শেখারকে জানায়। এরপর আমরা দেখি মেহুল এবার চিঠি নিয়ে সোজা শেখারের বাড়িতে চলে যায়। তো সে যখনই সিঁড়ি দিয়ে উঠতে যাবে তখনই আমরা দেখতে পাই শেখারের মাকে। সে মেহুলকে বলে সে এখন যেখানে যেতে চাচ্ছে সেখানে যেন না যায়, কারণ শেখার এখন একটা মিটিং করছে, এখন তাকে ডিস্টার্ব করা যাবে না। কিন্তু মেহুল তো কোনো কথাই শোনে না। সে সিঁড়ি দিয়ে উপরে চলে যায়। এদিকে শেখার কম্পিউটারে তার কাজ করছিল। সামনে ভিডিও কলে একজন ক্লায়েন্ট বসেছিল। তখনই মেহুল তার ঘরে ঢুকলে সে কল কেটে মেহুলের দিকে ঘোরে। এটা দেখেই তো মেহুল ভয়ে দৌড় দেয়। শেখারও তখন তার পেছন পেছন যায়। আর এখান থেকেই দৃশ্য চলে আসে আবারও বর্তমানে। দেখা যায় একজন ছেলে ফুলের দোকান থেকে কিছু ফুল কিনছিল। সেখানে সে বলে লাল গোলাপ তার ভালোবাসার জন্য। তখনই ছেলেটা দেখতে পায় মেহুলকে। তাকে দেখে ছেলেটা দৌড়ে তার কাছে যায় আর ফুলটি তার হাতে দেয়। এটা দেখে মেহুল বলে সে এসব কি করছে, তারা শুধুমাত্র কলিগ। তখন ছেলেটা মেহুলের হাত থেকে ফুল নিয়ে বলে ফুলগুলো তার জন্য না, অফিসের নতুন ম্যানেজারকে স্বাগত জানানোর জন্য। এরপরই তারা অফিসে যায়। ছেলেটা ফুলগুলো তার বসের হাতে দেয়। বস এগুলো দেখে বলে মাত্র 6টা ফুল নিয়ে এসেছে সে। ছেলেটা জানায় এই কয়টা ফুল আনতেই দম ফেটেছে তার। দেখা যায় বস এই ফুলগুলো নিয়ে নতুন ম্যানেজারকে দেয়। এরপর তাকে সবার সামনে নিয়ে আসে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমরা জানতে পারি নতুন ম্যানেজারটির নাম মৌসুমী। এদিকে মেহুল তো মৌসুমীকে দেখেই চিনতে পারে যে একেই মেহুল সেদিন শেখারের সাথে মিটিং এ কথা বলতে দেখেছিল। এরপরই বস মৌসুমীকে তার কাজের ডেস্ক দেখিয়ে দেয়। এদিকে কৌতূহল শেষ করতে না পেরে মেহুল মৌসুমীর অফিস রুমে যায় আর তাকে জিজ্ঞেস করে সে এত বড় প্রতিষ্ঠান ছেড়ে এখানে কেন এসেছে। যে প্রশ্ন শুনে মৌসুমী মেহুলের দিকে রাগী দৃষ্টিতে তাকায় আর তাকে কোনো উত্তরই দেয় না। সে জানে এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এরপর মেহুলকে সেখান থেকে সে চলে যেতে বলে। মেহুল তখন মৌসুমীর দিকে তাকিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে নীল সেখানের মা চারুকে ওষুধ দিতে যায়। চারু অনেক অসুস্থ হয়ে বিছানায় পড়েছিল আর সে তো শুধু মেহুল মেহুল করছিল। তখন নীল বলে সে মেহুল না, সে নীল। মেহুল তার কাজে আছে। তখনই দেখা যায় সেখানে কিছু লোক পৌঁছায়, কিন্তু নীল তো তাদের কাউকেই চিনতে পারে না। তখন একটা লোক জানায় যে সেখানের মা তার মাসি হয়। এদিকে অফিসে কাজ করছিল মেহুল। তখনই তার ফোনে কল দেয় নীল। সে তাকে এমন কিছু একটা বলে যে কথা শুনেই সে ছুটে চলে যায় শেখারের বাসায়। আমরা বুঝতে পারি ওই লোকটা এসেছিল শেখারদের সব সম্পত্তি নিজের করে নিতে। সে জোর করে অসুস্থ খালার হাতের ছাপ নিচ্ছিল। তখনই সেখানে পৌঁছায় মেহুল। ছাপ নেওয়ার আগেই মেহুল কাগজটা কেড়ে নেয়। এটা দেখে লোকটা মেহুলের উপর তেড়ে আসে, কিন্তু মেহুল কোনো ভয় পায় না আর তাদেরকে এখান থেকে চলে যেতে বলে। তখন লোকটা বলতে থাকে সারা জীবন এই অসুস্থ মানুষের উপর খরচ করে যাচ্ছে সে, সেখানে এই বাড়িটাও তো তার নামে লিখে দেওয়া উচিত। একথা শুনে মেহুল বলে ঠিক আছে, আজ থেকে ওনার সব চিকিৎসার দায়িত্ব মেহুল নিজে নিবে। তাই তারা যেন এই বাড়ি নিজেদের করে নেওয়ার লোভ আর না করে। এই কথা শুনে লোকটা মেহুলকে বলে সে পরে পস্তাবে। এই বলেই তারা সেখান থেকে চলে যায়। লোকগুলো চলে যেতেই মেহুল চারুর কাছে যায় আর এরপর আমরা আবারও অতীতের দৃশ্য দেখতে পাই। মেহুল চারুদের বাড়ি এসে সিঁড়ি দিয়ে শেখারের ঘরের দিকে যেতে নেয়। তখনই চারু মেহুলকে টেনে অন্য জায়গায় নিয়ে আসে আর তার জন্য একটা সারপ্রাইজ আছে বলে। তখন মেহুল দেখে চারু তার জন্য পুরো এক বয়াম আচার বানিয়ে রেখেছে। এটা দেখে তো সে খুব খুশি হয়ে যায়। এভাবেই মেহুলকে চারু তার মেয়ের মতো করেই ভালোবাসতো।
এরপর দৃশ্য আবারও চলে আসে বর্তমানে। অফিসের সামনে একটা গাড়ি এসে থামে। সেখানে অনেকগুলো গার্ড ছিল, যেটা দেখে মেহুল থেমে যায়। প্রথমে গাড়ি থেকে একজন গার্ড নেমে আসে। তখন মেহুলের সাথে এসে দাঁড়ায় তার কলিগ আনন্দ। মেহুলকে এভাবে গাড়ির দিকে তাকিয়ে থাকতে দেখে সে মেহুলকে জিজ্ঞেস করে সে কি দেখছে। মেহুল বলে কই, সে তো কিছুই দেখছে না। তখন আনন্দ আবারও বলে কোনো সমস্যা নেই, সে দেখতে পারে, সবাই একই কাজ করে, কারণ সেই লোকটাই এমন। এরপর গাড়ি থেকে আমরা একজন হ্যান্ডসাম ছেলেকে নামতে দেখি, যার নাম সিদ্ধার্থ। সে ইউনিকর্ন কোম্পানির সিইও। এদিকে মেহুল জানতে পারে মৌসুমী একটা বুক স্টোরে যাবে বই কিনতে। যে কথা শুনে মেহুল মনে করে এটাই সুযোগ, তাই সে আনন্দকে সাথে নিয়ে মৌসুমীর পেছন পেছন যায়। বুক স্টোরে আনন্দ মৌসুমীকে দেখে মেহুলকে জিজ্ঞেস করে যে তার এখানে আসার উদ্দেশ্য কি। মেহুল তো কিচ্ছু বলে না, শুধু আনন্দকে বই পড়তে বলে, যাতে মৌসুমী বুঝতে না পারে তারা এখানে তাকে ফলো করে এসেছে। কিছুক্ষণ পর মৌসুমী ঠিকই তাদেরকে দেখে আর তাদের কাছে যায়। সে মেহুলকে জিজ্ঞেস করে তারা এখানে কি করছে। মেহুল তখন বানিয়ে বানিয়ে মিথ্যা বলতে থাকে, যেটা খুব ভালো করেই বুঝতে পারে মৌসুমী। তাই সে মেহুলকে সরাসরি আসল কথা বলতে বলে। যে কথা শুনে মেহুল এবার সত্যিটা বলে। তাই সে সরাসরি তাকে শেখারের ব্যাপারে জিজ্ঞেস করে। শেখারের নাম শুনে মৌসুমী বলতে থাকে মেহুল কিভাবে তাকে চেনে। মেহুল বলে সে কিভাবে শেখারকে চেনে সেটা জানার চেয়ে জরুরি তার শেখারের ব্যাপারে জানা, কারণ শেখার আর মৌসুমী একই কোম্পানিতে কাজ করত। তবে মৌসুমী তো মেহুলকে কিছুই বলতে চায় না। শেখারের সাথে যা হয়েছে না কখনো সেটা মৌসুমী বলতে পারবে আর না মেহুল সেটা শুনতে পারবে। এ কথা শুনে মেহুল খুবই রেগে যায় আর চিৎকার করতে থাকে। সে শেখারের ব্যাপারে জানতে চায়, কিন্তু মৌসুমী কিচ্ছু না বলে সেখান থেকে চলে যায়। মেহুল তখন তার পেছন পেছন আসে আর তাকে জেরা করতে থাকে, কিন্তু মৌসুমী কিছুতেই কিচ্ছু বলে না। এটা দেখে রেগে মেগে সে মৌসুমীকে একটা কোষে চড় মারে। আনন্দ তো তখন কোনোভাবেই মেহুলকে থামাতে পারছিল না। মেহুল যেন পাগল হয়ে গিয়েছিল। এরপরই মৌসুমী কোনো মতে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। আনন্দ তখন কোনো মতে মেহুলকে থামানোর চেষ্টা করে। এরপর আবারও ফ্ল্যাশব্যাক যায় 2020 সালে। দেখা যায় অনেকগুলো পুলিশ মিলে শেখরের বাড়ি থেকে তাকে ধরে নিয়ে যাচ্ছে। এদিকে শেখর বারবার পুলিশদের জিজ্ঞেস করছে সে কি করেছে, তাকে এভাবে ধরে নিয়ে যাওয়া হচ্ছে কেন, কিন্তু কেউ তো কিচ্ছু বলে না। ওভাবেই শেখরকে ধরে নিয়ে যায়। পরের দিন সকালে মেহুল ওয়াশরুমে মুখ ধুচ্ছিল। তখনই তার মা হন্তদন্ত হয়ে মেহুল মেহুল বলে ডাকতে থাকে। প্রথমে মেহুল ভাবে হয়তো আহামরি কিছু না, তার মা হয়তো এমনিতেই ডাকছে, কিন্তু তারপর সে যখন দরজা খুলে বের হয়ে আসে তখন তার মা কাঁদতে কাঁদতে জানায় শেখর আত্মহনন করেছে। এই কথাটা শোনা মাত্রই মেহুলের যেন দুই পা অবশ হয়ে আসে। পৃথিবীটা যেন পুরো অন্ধকার হয়ে যায়। কোথা থেকে কি হলো সে কিচ্ছু বুঝতে পারে না। সে তখন দৌড়ে ছুটে যায় শেখরদের বাসায়। অনেক মানুষ ছিল সেখানে, তার মধ্যেই মেহুল চারুর কাছে এসে স্তব্ধ হয়ে বসে পড়ে। তখন আমরা দেখতে পাই শেখর তার নিজের রুমে ফ্যানের সাথে ঝুলছিল। মেহুল শেখরকে এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে। সেখান থেকে দৃশ্য চলে আসে বর্তমানে। মেহুলের অফিসের বস মেহুলের এসব কর্মকাণ্ডের কথা শুনে মেহুলকে জব থেকে বের করে দেয়। মেহুল তখন আর কিচ্ছু বলে না। সেও তার জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় আনন্দরা তাকে ডাকলেও সে কিচ্ছু শোনে না। নিচে আসতেই মেহুল দেখতে পায় সেখানে একটা গাড়ি রয়েছে। সে তখন রাগে একটা লাঠি নিয়ে সেই গাড়ির কাঁচ ভেঙে ফেলে, আর এর জন্যই তাকে পরবর্তীতে পুলিশ ধরে নিয়ে যায়। তবে আনন্দ সঠিক সময়ে এসে তাকে ছাড়িয়ে নেয়। এরপর আনন্দ বলতে থাকে কি দরকার ছিল তার ওরকম করার, যার জন্য তার এখন চাকরি ছাড়তে হলো। এখন সে কি করবে? মেহুল বলে সে চাকরি আরো খুঁজে পাবে। এরপরই সে চলে যায় শেখরদের বাসায়। সেখানে গিয়ে চারুকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিয়ে চলে আসে শেখরের রুমে। সেখানে সবকিছু কাপড় দিয়ে ঢাকা ছিল। সে সেখানে সবকিছু সরিয়ে অতীতের কথা মনে করতে থাকে। এরপর হঠাৎই মেহুল শেখরের কম্পিউটার চালু করে। এরপর সে যেটা দেখতে পায় সেটা সে বিশ্বাসই করতে পারে না। সে একটা ভিডিও দেখতে পায় যেখানে দেখা যায় সায়ন্তিকা নামের একজন মেয়ে ভিডিও করছে। মেয়েটা ভিডিওর মাধ্যমে কিছু মানুষকে পরিচয় করিয়ে দিচ্ছিল, যেখানে বোঝা যাচ্ছিল তারা সবাই মিলে সেখানে পার্টি করছে। ওই ভিডিওতে আমরা শেখরকেও দেখতে পাই, যেখানে ওই ভিডিও করা মেয়েটা শেখরকে তার বয়ফ্রেন্ড বলে পরিচয় দেয়। আমরা জানতে পারি মৌসুমী শেখরের ফ্রেন্ড ছিল। এরপর থেকে মেহুল সায়ন্তিকাকে খুঁজতে শুরু করে। অনেক খুঁজে সে সায়ন্তিকার বাসায় চলে যায়। সেখানে যে মেহুল সায়ন্তিকার বাবা মাকে দেখে আর জানতে পারে সায়ন্তিকা সেখানে থাকে না। তারা নিজেরাও জানে না সে কোথায় থাকে। সায়ন্তিকার বাবা মেহুলকে সায়ন্তিকার অন্য একজন ফ্রেন্ডের নাম্বার দেয়। এটা নিয়ে মেহুল ওই নাম্বারে কল দেয়। সেখানে সে সায়ন্তিকা শেখরের ব্যাপারে জিজ্ঞেস করে। তখনই মেয়েটা কল কেটে দেয়। মেহুল তখন বারবার তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু একটা সময় মেয়েটা মেহুলকে ব্লকই করে দেয়। মেহুল তখন আর উপায় না পেয়ে বাসায় চলে আসে। এরপরে দেখা যায় তার ফোনে একটা মেসেজ আসে, যেখানে লেখা ছিল দার্জিলিং আছে। অর্থাৎ সায়ন্তিকা হয়তো দার্জিলিং এ আছে, সেটাই মেহুলকে বলতে চাচ্ছে কেউ। মেসেজটা পড়ে মেহুল তখনই আনন্দকে কল করে আর দার্জিলিং যাওয়ার টিকিট কাটতে বলে। আনন্দ জানায় এত দূর সে একা যেতে পারবে না, তাই সেও তার সাথে যাবে। মেহুল আর কোনো উপায় না পেতে রাজি হয়ে যায়। এর পরের দিন তারা দার্জিলিং গিয়ে পৌঁছায়, যেখানে ওই একই নাম্বার থেকে মেসেজ দিয়ে কেউ একজন মেহুলকে দিকদিশারা দিচ্ছিল, আর মেহুলও সেভাবেই এগোচ্ছিল। লোকেশন অনুযায়ী মেহুল একটা জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে অনেক মানুষ ছিল।
এত ভিড়ের মধ্যে কাউকে খোঁজা একেবারে অসম্ভব। সে তখন আনন্দকে একটা জায়গায় থাকতে বলে একা একা খুঁজতে থাকে। হঠাৎ ভিড়ের মাঝে কেউ একজন তার হাতে ছোট একটা চিরকুট দিয়ে যায়, যেটার মধ্যে একটা জায়গার নাম লেখা ছিল। মেহুল তখন খুঁজতে খুঁজতে ওই নামের একটা রেস্টুরেন্ট খুঁজে পায়। সেই রেস্টুরেন্টের ছাদে সে অনেকগুলো গার্ডকে দেখে, আর তখনই সেখানে ঢুকে আরেকজন গার্ড, যাকে আমরা এর আগেও সিদ্ধার্থের বডিগার্ড হিসেবে দেখেছিলাম। মেহুল তাদের ছবি তোলে, আর তখন ওই গার্ডটা মেহুলকে দেখে ফেলে। তাই মেহুল দৌড় দিয়ে নিচে নেমে যায়। গার্ডগুলোও তার পেছন পেছন দৌড়াতে থাকে, কিন্তু তারা আর তাকে ধরতে পারে না। মেহুল তো খুব হতাশ হয়ে যায় যে এত দূরে এসেও সে কিচ্ছু করতে পারেনি। তখনই মেহুলের মাথায় আসে যে এই গার্ডগুলোকে সে ইউনিকর্নের অফিসের সামনে দেখেছিল, আর সেখানেই কাজ করতো শেখর আর সায়ন্তিকা, অর্থাৎ সব রহস্য সেই ইউনিকর্নেই আছে। এটা বুঝতে পেরে মেহুল ভীষণ খুশি হয়ে যায়, কারণ কালকেই আনন্দ মেহুলের জন্য ইউনিকর্ন কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করে দিয়েছে। এর মানে মেহুল যদি একবার সেখানে পৌঁছাতে পারে, তাহলে সেখান থেকেই সে সবকিছু খুঁজে পাবে। দৃশ্য চলে যায় ইউনিকর্ন কোম্পানির ভেতর। মেহুল তার ইন্টারভিউ দিচ্ছিল। মেহুলের ইন্টারভিউ নিচ্ছিল একজন মেয়ে, তার নাম আতমিকা। ইন্টারভিউ শেষে সে বাহিরে যখন আসে, তখনই সেখানে একটা বডিগার্ডকে দেখতে পায়। সেদিন আসলে মেহুলের মুখ ভালো করে তারা দেখতে পায়নি, তাই তারা এখন মেহুলকেও চিনতে পারে না। এদিকে মেহুল তার থেকে লুকিয়ে থাকার চেষ্টা করে। এরপর সে নিচে যাওয়ার জন্য লিফটে যায়, তবে তার ভেতরেই তো বডিগার্ডটা ছিল। এটা দেখে মেহুল সেখান থেকে চলে যেতে নেয়। তখনই কেউ বলে ওঠে তাকে ভেতরে আসতে। মেহুল দেখে সামনে সিদ্ধার্থ দাঁড়িয়ে আছে, অর্থাৎ সিদ্ধার্থই মেহুলকে লিফটের ভেতরে আসতে বলেছে। সেদিন রাতে আনন্দ আর মেহুল একসাথে দেখা করে। কথায় কথায় আনন্দ মেহুলকে জিজ্ঞেস করে ওই শেখারের ভেতর এমন কি ছিল যার জন্য মেহুল তার জন্য এত পাগল ছিল। তখনই আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। মেহুল তার বান্ধবীদের সাথে খুনসুটি করছিল। এর মধ্যে তার বান্ধবী দুষ্টুমি করে সিগারেট জ্বালিয়ে দেয়। মেহুল তো ভীষণ ভয় পাচ্ছিল, কারণ চারিদিকে ধোঁয়ায় ভরে গিয়েছিল। তখনই কেউ দরজায় নক করে। এটা শুনে তো তারা সবাই যার যার মতো কাজে ব্যস্ত হওয়ার অভিনয় করে। মেহুল তখন গিয়ে দরজা খুলে দেখতে পায় সেখানে নীল দাঁড়িয়ে আছে। নীলের তাদের দরজা লাগিয়ে থাকা দেখে সন্দেহ হয়েছিল, তাই সে রুমের ভেতর চলে আসে। শেষ পর্যন্ত তারা ধরা পড়েই যায়। আর নীল তখন মেহুলকে থ্রেট দিতে থাকে যে তার মাকে সে বলে দিবে, কিন্তু মেহুল নীলের সামনে ভয় না পেয়ে তাকে ঘর থেকে বের করে দেয়। তার একটু পর আবারও কেউ দরজায় নক করলে মেহুল ভাবে যে হয়তো আবারও নীল এসেছে, তাই সে দরজা খুলে কিছু বলতে যাবে। তখনই সে খেয়াল করে যে এখন তো শেখর দাঁড়িয়ে আছে। মেহুল তো তাকে দেখেই চুপ হয়ে যায়। শেখরের পরে সে তার বান্ধবীদের সাথে পরিচিত হয়, আর তখনই তার সামনে সে সিগারেটের প্যাকেট পড়ে যায়। এসব দেখে শেখর বলে এই তাদের পড়ালেখা। এই বলে সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল, মেহুল তখন তার পেছন পেছন যায় আর শেখরকে সরি বলতে থাকে। বাইরে এসে মেহুল অনেক চেষ্টা করে শেখরকে মানানোর, কিন্তু শেখর তো তার কোনো কথাই শোনে না। তবে সে যাওয়ার আগে মেহুলকে বলে কালকে হোলি, তাই সে যেন টাইম মতো সেখানে পৌঁছে যায়। আর এরপরে দৃশ্য বর্তমানে চলে আসে। এতটুকু দেখানোর পর আমরা দেখি মেহুল ঘুম থেকে জেগে যায়, অর্থাৎ হোলির দিন তার সাথে বড় কিছু হয়েছিল, যেটা মনে করতেই তার ঘুম হুট করে ভেঙে যায়। এরপর দেখা যায় আজ ছিল মেহুলের ইউনিকর্নের প্রথম দিন, আর প্রথম দিন লেট হওয়ায় আতমিকা তার সাথে বেশ রাগারাগি করে। এরপর সে একটা মেয়েকে ডেকে মেহুলকে সব কাজ বুঝিয়ে দিতে বলে। মেয়েটা এখানে এসে তার পরিচয় দেয়। তার নাম পল্লবী। সে 1 বছর ধরে এই কোম্পানিতে চাকরি করে। মেহুল তখন তাকে তার পরিচয় জানায়। রাতে মেহুল আর তার পরিবার মিলে একসাথে খাবার খাচ্ছিল। তখন নীল তাকে জিজ্ঞেস করে আজকে বাসায় আসতে তার লেট কেন হলো। মেহুল জানায় সে নতুন চাকরি শুরু করেছে, যে কথা শুনে সবাই অবাক হয়, কারণ মেহুল এতদিন কাউকে কিছুই বলেনি। পরের দিন মেহুলের আগের অফিসে মৌসুমী আনন্দকে ডেকে পাঠায় তার সাথে দেখা করার জন্য। মৌসুমীর পর আনন্দকে প্রশ্ন করে মেহুল শেখারকে কিভাবে চেনে। আনন্দ জানায় শেখার মেহুলের ছোটবেলার ক্রাশ ছিল। এছাড়াও সে মেহুলের প্রাইভেট টিচার ছিল। তারা একই এলাকায় থাকে। সব মিলিয়ে তাদের পরিচয়। মৌসুমী তখন জিজ্ঞেস করে আনন্দ কি কখনো শেখারের সাথে দেখা করেছে। আনন্দ জানায় না, সে কখনো দেখা করেনি। সবসময় তার নাম শুনে এসেছে মেহুলের মুখে, তবে কখনো দেখার সৌভাগ্য হয়নি। তখন মৌসুমী বলে বেঁচে থাকলে তো দেখার সৌভাগ্য হবে, যেটার কথা বুঝতে পারে না আনন্দ, তাই আবারও প্রশ্ন করে। মৌসুমী তখন জানায় শেখার মারা গিয়েছে 2020 সালে। সে আত্মহনন করে মারা যায়। এই কথা শুনে আনন্দের মুখ চুপসে যায়। সে এখন বুঝতে পারছে মেহুল কেন এসব করছে। এসব নিয়ে আনন্দ আরো কিছু জিজ্ঞেস করতে যাবে, তার আগে মৌসুমী তাকে অফিস থেকে বের করে দেয়। এদিকে মেহুল তার অফিসের সব দিকে নজর রাখছে। কখন সিদ্ধার্থ আসে যায় সবকিছু সে নোটিশ করে, এবং সে পল্লবীর মাধ্যমে জানতে পারে ওই বডিগার্ডটির নাম রাকা। আর সে দুপুরের কিছু সময় বাদে প্রায় সব সময়ই সিদ্ধার্থের সাথে থাকে। আর এই সবকিছু মেহুল আনন্দকে ফোন করে জানায়। তারা দুজন মিলে প্ল্যান করতে থাকে কিভাবে রাকার মাধ্যমে সব জানতে পারবে। তাই তারা রাকাকে নোটিশ করা শুরু করে। এরপরে আমরা অতীতের হোলির দৃশ্য দেখতে পাই, যেদিন সকালবেলা মেহুল বেশ রেডি হয়ে খুশি মনে হোলি নিয়ে শেখারদের বাড়ি চলে যায়। সেখানে গিয়ে শেখারকে খুঁজতে থাকে সে। সেই সময় হঠাৎ শেখার তার সামনে আসে।
মেহুল ভেবেছিল শেখর হয়তো তাকে নিয়ে কিছু বলবে, তাই সে একটু লজ্জা পায়। কিন্তু শেখর বলে সে মেহুলকে তার ভালোবাসার কথা বলতে চায়। সে 2 বছর ধরে কাউকে ভালোবাসে, তাই সে ভেবেছে আজকে মেহুলকে সে এই ব্যাপারে জানাবে। এতদিন বলেনি কারণ মেহুল ছোট ছিল, সে এত কিছু বুঝবে না। শেখরের এসব কথা শুনে মেহুল তো লজ্জায় লাল হয়ে যায় আর শেখরকে বলে সে বুঝবে। এসব শুনে শেখর মেহুলকে চোখ বন্ধ করতে বলে। মেহুল তখন খুশি মনে চোখ বন্ধ করে আর কিছুক্ষণ পর চোখ খোলা মাত্রই সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়, কারণ শেখরের সাথে দাঁড়িয়ে আছে সায়ন্তিকা। শেখর তখন সায়ন্তিকাকে দেখিয়ে মেহুলকে বলে এটা তার গার্লফ্রেন্ড। তারা ছোটবেলা থেকে ক্লাসমেট ছিল আর এখন তার গার্লফ্রেন্ড সে। আজকে সকালে সে তার মাকে জানিয়েছে তাদের ব্যাপারে আর এখন তাকে জানাচ্ছে। এদিকে মেহুলের তো চোখ দিয়ে পানি ঝরছে, সে কিছুই বলতে পারছে না। মেহুল তখন দৌড়ে সেখান থেকে চলে যায়। তার ছোটবেলা থেকে আস্তে আস্তে গড়া অনুভূতিগুলো এক নিমিষেই সব তছনছ হয়ে গেছে। তার এখন হারানোর মতো কিছুই নেই। এরপর দৃশ্য আবারও চলে আসে বর্তমানে, যেখানে আনন্দ রাকার পিছু করতে করতে একটা বাচ্চার সাথে রাকাকে দেখতে পায়। এদিকে ইউনিকর্নের দারোয়ানকে মেহুল রাকার ব্যাপারে জিজ্ঞেস করে। সে অনেক কিছু বলে রাকার ব্যাপারে, আর এও বলে রাকা মজুমদার নামে কোনো লোককে সবার সামনে খুন করেছে। এদিকে রাকার সাথে থাকা ওই ছোট ছেলের নামের পাশেও মজুমদার লেখা ছিল, যেটা আনন্দ মেহুলকে জানায়। তাই সে রাকার সাথে থাকা ওই ছোট ছেলেটির বাড়ির অ্যাড্রেস দ্রুত কালেক্ট করে নেয়। এরপর মেহুল আর আনন্দ মিলে অ্যাড্রেস অনুযায়ী ওই বাড়িটি খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তারা সেই ঘরের সামনে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে মেহুল দরজায় নক করতেই একজন মেয়ে দরজা খোলে। মেয়েটির নাম সোলাঙ্কি। সে তাকে জিজ্ঞেস করে সে কে। মেহুল মেয়েটিকে জিজ্ঞেস করে সে কি পার্থর মা, অর্থাৎ রাকার সাথে আনন্দ যে ছেলেটিকে দেখেছিল তার নাম পার্থ। মেয়েটা তখন বলে হ্যাঁ সে পার্থর মা। এখানে মেহুল তার পরিচয় মিথ্যা বলে যে সে তার ছেলের সাথে পড়া তানভীর নামের ক্লাসমেটের মা। এরপরে মেহুল সোলাঙ্কির কাছে পানি চায়। সে তখন ভেতরে চলে যায় পানি আনতে। দেখা যায় সে ভেতরে গিয়ে কাউকে ফোন করে জানায় তার এখানে কোনো একটা মেয়ে এসেছে আর অদ্ভুত ভাবে কথা বলছে। তখন তার পেছনে মেহুল চলে আসে আর সোলাঙ্কির কান থেকে ফোন কেড়ে নেয়। এখন সোলাঙ্কি বুঝে যায় মেহুলের উদ্দেশ্য অন্য কিছু, তাই সে পালাতে চায়, কিন্তু মেহুল তাকে ধরে ফেলে। আর একটা সময় তাদের মধ্যে ভীষণ মারামারি হয়। মারামারির এক পর্যায়ে মেহুল তার কাছে হাত জোর করে বলে যে সে এখানে তার ক্ষতি করতে আসেনি, সে শুধু কিছু জানতে এসেছে। তারপর মেহুল সোলাঙ্কির কাছে রাকা, সিদ্ধার্থ, শেখরের ব্যাপারে সব জিজ্ঞেস করে। এদিকে নিচে দাঁড়িয়েছিল আনন্দ। মেহুল তাকে এখানে রেখেছে যাতে কেউ আসলে সে তাকে জানাতে পারে। আনন্দ তো বেশ চিন্তিত হয়ে দাঁড়িয়েছিল। তখনই সেখানে পার্থ আসে স্কুল থেকে আর সে তার ঘরের দিকে যেতে থাকে, যেটা দেখে আনন্দ পার্থকে আটকানোর চেষ্টা করে, কারণ উপরে কি হচ্ছে সেটা আনন্দ জানে না। তাই এখন সেখানে পার্থ গেলে অন্য কিছু হয়ে যেতে পারে। আনন্দ তখন পার্থকে খেলতে নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু পার্থ তো শোনে না। তাই আনন্দও পার্থর পেছন পেছন যেতে থাকে। এদিকে মারামারির এক পর্যায়ে তারা দুজনেই বুঝতে পারে যে পার্থ আসছে, তাই তারা দুজনে হেসে কথা বলার ট্রাই করতে থাকে যাতে পার্থ কিছু বুঝতে না পারে। আর তখনই পার্থ আসলে তার মা তাকে রুমে পাঠিয়ে দেয়। এরপরই আনন্দ সেখানে এসে দাঁড়ায় আর বলে এখানে কি কোনো যুদ্ধ হয়েছিল নাকি, সব জিনিসপত্র ভাঙা কেন। এদিকে মেহুল সোলাঙ্কিকে আবারও জিজ্ঞেস করে রাকার কথা। তখন সোলাঙ্কি জানায় যে রাকা আসলে তার আপন ভাই। এসব শুনে তারা অবাক হয়ে যায়, কারণ তারা তো ভেবেছিল রাকা সোলাঙ্কির হাজবেন্ড। মেহুল তখন জিজ্ঞেস করে তাহলে তার হাজবেন্ড কে। সোলাঙ্কি জানায় তার হাজবেন্ড জিৎ মজুমদার। সেও ইউনিকর্নে কাজ করত, কিন্তু জিৎ যখন জানতে পারে পার্থ তার পেটে, তখন সে সেটা মেনে নেয় না, কারণ সে বাচ্চা নিতে চাচ্ছিল না। তাই জিৎ তাকে ছেড়ে দেয় আর এজন্যই তার ভাই রাকা তাকে মেরে ফেলে। মেহুল তখন জিজ্ঞেস করে তাহলে তাকে পুলিশ ধরেনি কেন। সোলাঙ্কি জানায় সিদ্ধার্থের জন্য। সে নিজে তাকে জেল থেকে ছাড়িয়ে কিনে নিয়েছে আর এখন সে যা বলবে রাকা তাই করতে প্রস্তুত। এরই মাঝে আমরা সিদ্ধার্থ আর সায়ন্তিকার সম্পর্কের কথাও জানি। শেখর মারা যাওয়ার পর সায়ন্তিকার সিদ্ধার্থ বিয়ে করে নেয়। এটা শুনে মেহুল বুঝতে পারে শেখরের মৃত্যুর পেছনে সিদ্ধার্থেরও হাত আছে। তাই তার যে করেই হোক সায়ন্তিকাকে বের করতে হবে, তাহলেই সত্যিটা জানা যাবে। আর এ কারণে তাকে আগে সিদ্ধার্থ পর্যন্ত পৌঁছাতে হবে। এই নিয়ে মেহুল পার্থর মাকে জিজ্ঞেস করে। তখন সে জানায় সব পুরুষেরই একটা দুর্বলতা আছে, সেক্ষেত্রে সিদ্ধার্থেরও আছে। এ কথা শুনে মেহুল বুঝতে পারে তাকে কি করতে হবে। আসলে সিদ্ধার্থ মেয়েদের উপর দুর্বল, সে কখনো একজনকে নিয়ে থাকতে পারে না। তাই মেহুল এবার সেরকমই একটা সিদ্ধান্ত নেয়, যেটা সে আগে কখনো করেনি। পরের দিনই মেহুল ওয়েস্টার্ন ড্রেস পরে নিচে নামে। এসব দেখে সবাই একটু অবাক হয়, কারণ কেউ কখনো তাকে এভাবে দেখেনি। এসব দেখে পল্লবী মেহুলকে বলে অবশেষে তারও এখানকার বাতাস লেগে গেছে। একথা শুনে মেহুল শুধু হাসে। একটু পরে সিদ্ধার্থ সেখানে আসলে মেহুল তাকে দেখানোর জন্য তার সামনে দিয়ে হেঁটে যায়। তাকে দেখে তো সিদ্ধার্থ তাকিয়েই থাকে। মেহুলও বুঝতে পারে তার প্ল্যান কাজে দিচ্ছে। এদিকে সিদ্ধার্থ তার রুমে গিয়ে বসতেই সেখানে রাকা আসে। তারা কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে থাকে। একটু পরে রাকা জানায় সোলাঙ্কির ঘরে দুজন লোক এসেছিল আর ভাঙচুরও করেছে। একথা শুনে সিদ্ধার্থ জিজ্ঞেস করে সোলাঙ্কি কি ঠিক আছে। রাকা জানায় হ্যাঁ, তার কিছু হয়নি। এরপরে সে রাকাকে দার্জিলিং চলে যেতে বলে আর যারা এসব করেছে তাদের খোঁজ নিতে বলে। এদিকে মেহুলের আগের অফিসের প্রজেক্টে লাভ হওয়ায় বস সবাইকে মিষ্টি খাওয়াচ্ছিল। সেখানে মৌসুমীও ছিল। এদিকে মৌসুমী এসে আনন্দকে চিয়ার করে। তখন আনন্দ মৌসুমীকে সব বলে আর মৌসুমীর কাছে সাহায্য চায়, কারণ যে কোনো সময় মেহুল সমস্যায় পড়তে পারে। এসব শুনে মৌসুমী আনন্দকে জানায় যে সে মেহুল
মেহুলের সাথে কথা বলতে চায়। অন্যদিকে মেহুল অফিস শেষে বাসায় আসে। তখন তার মা তাকে জানায় তার সাথে দেখা করার জন্য কেউ এসেছে। মেহুল তো বুঝতে পারে না কে এসেছে, তাই সে কৌতূহলবশত উপরে গিয়ে তার রুমে ঢোকে। আর তখনই দেখে সেখানে তার দুই বান্ধবী দাঁড়িয়ে আছে। তাদেরকে দেখে তো মেহুল অনেক খুশি হয়ে যায়। এখানে দেখা যায় দুজনেরই বিয়ে হয়ে গেছে, আর একজনের তো বাচ্চাও আছে। মেহুল তখন বাচ্চাটাকে কোলে নিয়ে বেশ আদর করতে থাকে। পুরনো বান্ধবীদের সাথে মিলে যেন মেহুলের সব পুরনো দিনের কথা মনে পড়ে যায়। সে তখন নিজেকে সামলে ওদের বসতে বলে নিজে ফ্রেশ হতে চলে যায়। এরপর দেখা যায় রাতে সোলাঙ্কির রুমে আবারও কেউ নক করে। সোলাঙ্কি দরজা খুলেই দেখতে পায় সেখানে সিদ্ধার্থ দাঁড়িয়ে আছে। তাকে দেখে সে খুব ভয় পেয়ে যায়। সিদ্ধার্থ ভেতরে ঢুকে পার্থকে চকলেট দেয়। সোলাঙ্কি তখন পার্থকে অন্য রুমে রেখে আসে আর সিদ্ধার্থকে জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে আর সে কি চায়। তখন সিদ্ধার্থ সোলাঙ্কিকে টেনে তার কাছে নিয়ে আসে আর তাকে ছুতে থাকে, যেটা তার একেবারেই পছন্দ হচ্ছিল না। সিদ্ধার্থ এদিকে তাকে চেপে ধরে জিজ্ঞেস করে কে এসেছিল এখানে, কিন্তু সোলাঙ্কি বলে সে চেনে না। তবে সিদ্ধার্থ তার কথা বিশ্বাসও করে না। এরপর সে সোলাঙ্কিকে থ্রেট দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে সিদ্ধার্থ চলে যেতেই সোলাঙ্কি কান্নায় ভেঙে পড়ে, কারণ আগেও ইউনিকর্ন অফিসে সোলাঙ্কি সিদ্ধার্থের বিয়ে ছিল। তখনও সে তার সাথে এমনই অসভ্যতামি করত, যেগুলো তার একটুও পছন্দ ছিল না। এরপরে দেখা যায় মেহুলের হঠাৎ বাজে স্বপ্নে ঘুম ভেঙে যায়, যেখানে মেহুল স্বপ্নে সিদ্ধার্থ আর তাকে দেখতে পায়। সে ঘুম থেকে উঠে দ্রুত পানি খায়। মেহুলকে দেখেই বোঝা যাচ্ছিল সে খুব ভয় পেয়েছে। এদিকে অফিসে সিদ্ধার্থের ম্যাগাজিন বের হয়, যেটা দেখে বাকি মেয়েরা সিদ্ধার্থের প্রশংসা করলেও মেহুল এখানে নিজের কাজ করছিল সেটাও আবার লক্ষ্য করে সিদ্ধার্থ। তাই সে আতমিকাকে দিয়ে মেহুলকে ডেকে পাঠায়। এদিকে অন্যান্য মেয়েদের মতো মেহুলকেও কনভিন্স করার চেষ্টা করছিল সিদ্ধার্থ, যেটা ঠিকই বুঝতে পারছিল মেহুল। এতে করে মেহুলের প্ল্যান আরো ভালো হবে বলে মেহুলও সায় দিতে থাকে তাকে। এরপর সে বাসায় আসলে আনন্দ তাকে নিয়ে যায় মৌসুমীর সাথে কথা বলার জন্য। মেহুল তখন মৌসুমীর সাথে কথা বলতে চাচ্ছিল না, কিন্তু মৌসুমী তাকে বোঝায় আর সরি বলে। মেহুল তো মনে করতে থাকে সে কারো সাহায্য না নিয়ে সিদ্ধার্থকে তার জালে ফাঁসিয়ে তার উপর বদলা নিবে, কিন্তু মৌসুমীর মতে সবকিছু এত সহজ না, কারণ মৌসুমী সিদ্ধার্থকে খুব ভালো করেই চেনে। এরপর মেহুল শেখরের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই মৌসুমী ইউনিকর্ন কোম্পানিতেও ম্যানেজার ছিল, আর সেদিনই শেখর আর সায়ন্তিকা নতুন জয়েন হয় ওই কোম্পানিতে। মৌসুমী তখন সবাইকে ইন্ট্রোডিউস করাচ্ছিল, কিন্তু সেখানে শেখর উপস্থিত থাকলেও সায়ন্তিকা ছিল না। কিছুক্ষণ পর সায়ন্তিকা সেখানে আসলে মৌসুমী তার উপর রেগে যায়, কারণ প্রথম দিনই সে 10 মিনিট লেট করেছে। এরপর মৌসুমী তার অফিস রুমে চলে যায়। সে চলে যেতে শেখর সায়ন্তিকাকে জিজ্ঞেস করে তার লেট হয়েছে কেন, ট্রেন লেট হয়েছে নাকি। সায়ন্তিকা জানায় সে ট্রেন দিয়ে ট্রাভেল করে না, এখানে আসার আগে তার সিদ্ধার্থের সাথে দেখা করতে হয়েছে। তখন শেখর সায়ন্তিকাকে বলে নিজেদের লক্ষ্য পূরণ করতে হলে নিজেদের পরিশ্রম করে এগোতে হবে, কোনো সিদ্ধার্থ স্যার তাদেরকে সাহায্য করবে না। এরপর মৌসুমী বলে সেদিন তার প্রথম দেখা হয়েছিল শেখরের সাথে, এমনকি তার ইন্টারভিউ সেই নিয়েছিল। সে আজ পর্যন্ত কাউকে কোনো কাজে শেখরের মতো এত ফোকাস দিতে দেখেনি। মৌসুমী বলে শেখর একটা কথা সব সময় বলতো, কথাটা বলার আগেই মেহুল বলে ওঠে দ্য সান নেভার ডাইজ, অর্থাৎ শেখর সবসময় এই কথাটাই বলতো। এরপরই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যেখানে শেখর অনেক হার্ডওয়ার্ক করছিল, সব কাজ সে বেশ মন লাগিয়ে করত। একদিন মৌসুমী তাদেরকে একটা টিম ওয়ার্ক করতে বলে, আর এই প্রজেক্টটা সরাসরি সিদ্ধার্থের কাছে যাবে বলে জানায়। এই সবকিছুর দায়িত্ব নেয় শেখর নিজে। প্রেজেন্টেশনের দিন সে অনেক পরিশ্রম করে প্রজেক্টও রেডি করে আর প্রেজেন্টেশনের জন্য প্রস্তুত হয়। তখনই সেখানে সিদ্ধার্থ আসে প্রেজেন্টেশন দেখার জন্য, যেখানে শেখর প্রেজেন্টেশন দিতে গেলে সিদ্ধার্থ তাকে থামিয়ে সায়ন্তিকাকে দিতে বলে। যেখানে পুরো প্রেজেন্টেশন অনেক পরিশ্রম করে শেখর নিজে রেডি করে, সেখানে 2 মিনিটে সায়ন্তিকা তার ক্রেডিটটা নিয়ে নেয়। সিদ্ধার্থের সায়ন্তিকাকে নিয়ে এত কেয়ার একটুও ভালো লাগে না শেখরের, তাও সে চুপ করে সব সহ্য করে যায়। এরপর একদিন সায়ন্তিকা আর সিদ্ধার্থকে একসাথে অফিস রুমে দেখে ফেলে সে, আর তখনই শেখর অনেক বোঝায় সায়ন্তিকাকে যে সিদ্ধার্থ শুধু তাকে ব্যবহার করছে, সময় হলে ঠিক ছুঁড়ে মারবে। কিন্তু সায়ন্তিকা তো শেখরের কোনো কথাই কানে তোলে না। এরপর দেখা যায় সায়ন্তিকার জন্মদিনের দিন অফিসের সবাই সেখানে উপস্থিত ছিল। শেখর তখন সায়ন্তিকাকে কেক কাটতে বললে তাকে দেখে বোঝা যাচ্ছিল সে কারোর জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পরই সেখানে সিদ্ধার্থ আসে, তাকে দেখে বেশ খুশি হয়ে যায় সে, আর তাকে শেখরের সামনেই জড়িয়ে ধরে, যেটা দেখে মোটেও ভালো লাগছিল না শেখরের, কারণ সায়ন্তিকা তার গার্লফ্রেন্ড ছিল। এরপরে কেক কাটা হলে শেখর ভাবে সায়ন্তিকা হয়তো তাকে আগে খাইয়ে দিবে, কিন্তু তাকে ভুল প্রমাণিত করে সে সিদ্ধার্থকে কেক খাইয়ে দেয় আর আবারও জড়িয়ে ধরে। এসব দেখে শেখর ওখান থেকে চলে যায়। রাতে তারা কয়েকজন মিলে আবারও সায়ন্তিকার জন্মদিন পালন করে। সেখানে শেখর তাকে একটা গিফট দেয়, যে গিফটটা দেখে সায়ন্তিকা হাসতে থাকে আর বলে প্রতিবারের মতো এবারও সামান্য একটা বই গিফট করেছে সে। যে কথা শুনে শেখর বেশ কষ্ট পায়, কিন্তু কিছুই বলে না। সায়ন্তিকা জানায় এদিকে সিদ্ধার্থ তাকে প্রমোশন দিয়েছে তার বার্থডে গিফট হিসেবে। শেখর তখন এসব শুনে তাকে বোঝাতে পারে না যে সিদ্ধার্থ শুধুমাত্র
তাকে ব্যবহার করছে। এদিকে সায়ন্তিকা সবার সাথে খুব খারাপ ব্যবহার করতে থাকে। এরপর সে শেখরের কানে কানে কিছু একটা বললে শেখর রেগে সায়ন্তিকাকে চড় মেরে দেয়। চড় দেওয়ার কথা শুনে মেহুল বিশ্বাস করে না যে শেখর কোনো মেয়ের গায়ে হাত তুলেছে, আর যদি তুলেও তাহলে এমন কি বলেছিল সায়ন্তিকা শেখরকে যার জন্য শেখর এত রেগে গেল। তখন মৌসুমী জানায় সেও এসব ব্যাপারে কিছু জানে না। এরপর মেহুলের নাম্বারে একটা মেসেজ আসে। মেসেজটা দেখেই মেহুল সেটা দ্রুত আনন্দকে দেখায়। মৌসুমী এই ব্যাপারে জানতে চাইলে মেহুল মৌসুমীকে বলে কেউ তাকে মেসেজ দিয়ে দার্জিলিং যেতে বলেছে, যেটা আগেও বলেছিল, আর সেখানে গিয়ে মেহুল রাকাকে দেখেছিল। এসব শুনে মৌসুমী জানায় দার্জিলিং সিদ্ধার্থের ফার্ম হাউস আছে। তখনই মেহুলের মাথার টনক নড়ে যে সিদ্ধার্থ কালকে দার্জিলিং যাবে এবং তাকেও যেতে বলেছিল, যেটা মৌসুমীকে জানালে মৌসুমী মেহুলকে সিদ্ধার্থের সাথে যেতে মানা করে দেয়। এতে করে মেহুল বিপদে পড়তে পারে, কারণ সিদ্ধার্থের কোনো ভরসা নেই। কিন্তু এরপর দার্জিলিং এর সিনে আমরা দেখতে পাই সিদ্ধার্থ তার ফার্ম হাউসে গিয়ে পৌঁছায়। গাড়ি থেকে নেমে সিদ্ধার্থ নিজে গিয়ে গাড়ির অন্য পাশের দরজা খুলে দেয়, আর তখনই আমরা দেখতে পাই সেখানে মেহুল বসেছিল। তার মানে সে সিদ্ধার্থের সঙ্গে দার্জিলিং গিয়েছে। এদিকে আনন্দ এসে মৌসুমীকে জানায় মেহুল ঘরে নেই, এর মানে সে দার্জিলিং চলে গেছে, অর্থাৎ সে কাউকে না জানিয়ে চলে গিয়েছিল। এসব শুনে মৌসুমী বেশ চিন্তিত হয়ে পড়ে। তাই তারা তখনই বেরিয়ে যায় সোলাঙ্কির বাসায় যাওয়ার জন্য। এরপরে আমরা মেহুলকে দেখি যে সিদ্ধার্থের সাথে তার বাড়িতে যায়। বাড়ির ভেতর ঢুকে মেহুল বাড়িটা ঘুরে ঘুরে দেখতে থাকে। এবার চুপি চুপি সে সিদ্ধার্থের রুমে যায় আর তার ব্যাগপত্র সবকিছু চেক করতে থাকে, কিন্তু তেমন কিছুই পাওয়া যায় না। তাই মেহুল ঘর থেকে বের হয়ে যায়। তখনই সে দেখে সিদ্ধার্থ তার গার্ডদের নিয়ে কোথাও একটা যাচ্ছে, যেটা দেখে সেও পেছন পেছন যেতে থাকে। সিদ্ধার্থ তখন গাড়ি নিয়ে চলে গেলে মেহুল একটা ট্যাক্সি ডাকে আর তার পেছন পেছন যায়। সিদ্ধার্থের গাড়ি আরেকটা গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। সেরপর বাড়ির ভেতর ঢুকে গেলে গার্ডরা চারিদিকে দাঁড়িয়ে থাকে। এদিকে মেহুল লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে এই সবকিছু। কিছুক্ষণ পরই সিদ্ধার্থের পেছন পেছন আমরা সায়ন্তিকাকে চিৎকার করতে করতে বের হতে দেখি, যাকে দেখে মেহুলের চোখ খুলে যায়। সে অবশেষে সায়ন্তিকাকে খুঁজে পেয়েছে। সায়ন্তিকা তো সিদ্ধার্থের উপর খুব চিৎকার করছিল আর বলছিল তাকে আর কতদিন এভাবে লুকিয়ে রেখে সে আটকে রাখবে। তখন সিদ্ধার্থ সায়ন্তিকাকে বলে সেরকম তামাশা কেন করছে, সে কি জানে না তার অনুমতি ছাড়া সায়ন্তিকার শ্বাসও নিতে পারবে না। এই বলে সিদ্ধার্থ গার্ডদেরকে সায়ন্তিকাকে ভেতরে নিয়ে যেতে বলে, কিন্তু সায়ন্তিকা তো কোনোভাবেই স্থির থাকে না। সে একভাবে ধস্তাধস্তি করতে থাকে আর সিদ্ধার্থের উপর চিল্লাতে থাকে। সিদ্ধার্থ তখন এখানে একজন গার্ডকে মারাঠা নামের কোনো একজনকে সায়ন্তিকার কাছে পাঠাতে বলে। এরপরই সিদ্ধার্থ সেখান থেকে চলে যায়। এরপরই রাস্তা দিয়ে কিছু খাবার নিয়ে হেঁটে যেতে দেখি আমরা মারাঠা নামের ওই মেয়েটিকে। তখনই মেহুল তার সামনে আসে আর মারাঠাকে কিছু জিজ্ঞেস করার চেষ্টা করে, কিন্তু মারাঠা তো খুব রুড ভাবে কথা বলছিল মেহুলের সাথে আর তার কোনো প্রশ্নের উত্তরও দিচ্ছিল না। এরপরই মারাঠা মেহুলকে ক্রস করে চলে যায়। তারপরে আমরা দেখতে পাই সায়ন্তিকার বাড়ির দরজায় কেউ বেল বাজায়। গার্ড দরজা খুলতেই আমরা দেখি সেখানে মেহুল দাঁড়িয়ে আছে আর তার হাতেই ছিল সায়ন্তিকার জন্য আনা খাবার। অর্থাৎ তখন মারাঠা চলে যাওয়ার পর মেহুল তার পেছন পেছন যায় আর তার মুখ চেপে ধরে তাকে সেখানেই অজ্ঞান করে ফেলে। আর এরপরই সেই খাবারগুলো নিয়ে নিজে বাড়িতে ঢোকে। মেহুলের পর গার্ডকে বলে সে মারাঠার ভাতিজি, মারাঠা আজ অনেক অসুস্থ, তাই তার বদলে সে এসেছে খাবার দিতে। এরপরে গার্ড মেহুলকে ভেতরে ঢুকতে দেয় আর তার পেছন পেছন যায়। এদিকে মেহুল সায়ন্তিকার ঘরের সামনে যেয়ে একটা কথা বলে, যেই কথাটা মেহুল তার ফোনে মেসেজে বারবার পেত। অর্থাৎ এখানেই আমরা বুঝতে পারি যে মেহুলকে আসলে ওই হিন্ট মেসেজগুলো সায়ন্তিকা নিজেই দিত। তাই মেহুল কথাটা বলতেই সাথে সাথে সায়ন্তিকা বেরিয়ে আসে, কিন্তু আশেপাশে গার্ড থাকায় তারা দুজন তেমন ভাবে কথা বলতে পারে না। তাই সায়ন্তিকা মেহুলকে ঘুরিয়ে ফিরিয়ে একটা হিন্ট দেয় যে আজ দুপুর 3টার সময় সে যেন একটা রেল স্টেশনে থাকে। কথাটা সায়ন্তিকা এমন ভাবে বলে যে প্রথমে মেহুল বুঝতে পারছিল না যে সায়ন্তিকা তাকে কি ইঙ্গিত দিচ্ছে। এদিকে সায়ন্তিকা মেহুলকে রেখে গাড়ি নিয়ে চলে যায় ঘুরতে। এর কিছুক্ষণ পরই মেহুল সব বুঝতে পারে, কিন্তু তখনই সেখানে এসে পৌঁছায় মারাঠা এবং বডিগার্ডদের বলে মেহুলকে সে পাঠায়নি। তখনই তো মেহুল সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু বডিগার্ডরা তাকে আটকায়। এদিকে মেহুল সবার সাথে একাই মারামারি করতে থাকে। এর কিছুক্ষণ পরই দেখা যায় সিদ্ধার্থ তার বাড়িতে পৌঁছায় আর তার রুমে ঢোকার আগেই সে মেহুলের রুমে নক করে। তবে কয়েকবার নক করার পরেও মেহুলের রুমের দরজা খুলছিল না। তখন সিদ্ধার্থের কিছুটা সন্দেহ হয়, তাই সে আবারও নক করে আর তখনই আমরা দেখতে পাই দরজা খুলে দেয় মেহুল। এর মানে ততক্ষণে মেহুল তার রুমে এসে পৌঁছে যায়। এদিকে মেহুলের মুখ দেখেই বোঝা যাচ্ছিল সে হয়তো অনেক ক্লান্ত, যেটা দেখে সিদ্ধার্থ তাকে ঘুরতে যেতে বলে। মেহুলের সাথে সে গার্ডদের পাঠাতে চাইলে মেহুল বলে সে একাই হেঁটে হেঁটে শহরটা দেখতে চায়। সিদ্ধার্থের মিটিং থাকায় সেও রাজি হয়ে যায় মেহুলকে একা ঘুরতে দেওয়ার জন্য। এরপর মেহুল 3টার সময় ওই স্টেশনে পৌঁছায়,
যেটার কথা সায়ন্তিকা বলেছিল। কিছুক্ষণ পরই দেখা যায় সেখানে ট্রেন আসে, কিন্তু 3টার বেশি বেজে যাচ্ছিল, তখনও সায়ন্তিকার দেখা মিলছিল না। তাই মেহুল পেছন ঘুরে চলে যেতে নেয়, আর তখনই পেছনের ট্রেনের ভেতর থেকে ডাক দেয় সায়ন্তিকা। মেহুল তখন দ্রুত সেই ট্রেনে উঠে পড়ে। ট্রেন ছাড়ার পরই আমরা পেছনে কিছু গার্ডদের দেখতে পাই, যারা সায়ন্তিকার গার্ড ছিল। অর্থাৎ সায়ন্তিকা বাহিরে বের হয়ে গার্ডের চোখ ফাঁকি দিয়ে পালিয়েছিল, আর এখন তাকেই খুঁজছে গার্ডরা। এদিকে ট্রেনের ভেতর গিয়ে বসে সায়ন্তিকা আর মেহুল, আর এখানেই আমরা গল্পের অনেক রহস্যের উত্তর খুঁজে পাই। সায়ন্তিকা জানায় সোলাঙ্কির বাচ্চা অর্থাৎ পার্থ জিৎ মজুমদারের বাচ্চা ছিল না। পার্থর আসল বাবা ছিল সিদ্ধার্থ। সেখানের মৃত্যুর পর সিদ্ধার্থ আর সায়ন্তিকা একসাথে থাকতো, কিন্তু সেদিন অফিসে সায়ন্তিকা বুঝতে পারে সিদ্ধার্থ আসলেই মেয়েখোর। তার কখনো একজন মেয়েকে দিয়ে হতো না। সেদিন সায়ন্তিকা সিদ্ধার্থ আর সোলাঙ্কির ব্যাপারে জানতে পারে, যার জন্য সিদ্ধার্থ সায়ন্তিকাকে শান্ত করার জন্য তাকে জিজ্ঞেস করে যে সে কি চায়, টাকা নাকি প্রমোশন। সায়ন্তিকা জানায় সিদ্ধার্থ যেন তাকে বিয়ে করে, সে এটাই চায়, যেটা শুনে সিদ্ধার্থ কখনোই রাজি হচ্ছিল না। সায়ন্তিকা তখন তাকে হুমকি দেয় যে সে তার সব রহস্য ফাঁস করে দিবে, যে তার জন্যই শেখার আত্মহনন করতে বাধ্য হয়েছে, তার জন্যই শেখারের সাথে সে চিট করেছে। এটা শুনে সিদ্ধার্থ কিছুটা ভয় পেয়ে যায়, আর সায়ন্তিকাকে জানায় তারা 2 দিনের মধ্যেই বিয়ে করবে। যে কথা শুনে সায়ন্তিকা প্রথমে বিশ্বাস করে না যে সিদ্ধার্থ এত তাড়াতাড়ি মেনে গেল। সিদ্ধার্থ জানায় তারা বিয়ের পর তাকে নিয়ে দার্জিলিং চলে যাবে একেবারের জন্য। এ কথা শুনে সায়ন্তিকা খুশি হয়ে যায়। এরপর তারা সত্যি সত্যি বিয়ে করে। তারপর সিদ্ধার্থ সায়ন্তিকাকে নিয়ে দার্জিলিং যায়। সেখানে যাওয়ার পরই সে সায়ন্তিকাকে জানায় সে আর কলকাতা যেতে পারবে না, কারণ শেখারের আত্মহননের জন্য সবাই তাকে দোষী বলছে। কিন্তু সায়ন্তিকা সেটা মানে না, আর কলকাতা ফিরে যেতে চায়। তার জোরাজুরি দেখে সিদ্ধার্থ জোর করে তাকে ইঞ্জেকশন পুশ করে আর সেখানেই আটকে রাখে। এরপর থেকে সায়ন্তিকা এই দার্জিলিং এ আটকে আছে। এই সবকিছু শুনে মেহুল কান্নায় ভেঙে পড়ে। সায়ন্তিকার লোভের কারণেই আজকে শেখরের মৃত্যু হলো, তাই মেহুল সেখানে সায়ন্তিকাকেই দোষারোপ করতে থাকে। এরপর তাকে ওই দিনে শেখরের চরের কথা জিজ্ঞেস করে, কারণ তার জানা মতে শেখর তো কোনো মেয়ের সাথে এমন করতেই পারে না। তখন সায়ন্তিকা বলে সেদিন সে মেহুলকে নিয়ে তাকে বাজে কথা বলেছিল, আর তার জন্যই শেখর তাকে চর মেরেছিল। শেখর মেহুলকে খুব ভালোবাসতো। যে কথা শুনে মেহুল অবাক হয় যে সে শুধু একা নয়, তাহলে শেখরও তাকে ভালোবাসতো, কিন্তু সায়ন্তিকার জন্য সে কিছুই করতে পারেনি। এরপরে আমরা দেখতে পাই রাকার বডিগার্ডরা মিলে সায়ন্তিকাকে সেই ট্রেনে খুঁজে পায়, তবে সেখানে মেহুল ছিল না। এরপর তারা সায়ন্তিকাকে নিয়ে যায় সিদ্ধার্থের কাছে। সায়ন্তিকাকে দেখেই চর মারে সিদ্ধার্থ, আর তাকে মারার হুমকি দেয়, কিন্তু সায়ন্তিকা কিছুই বলে না। সে রাকাকে বলে সে তো সিদ্ধার্থের পালা কুকুর, আর তাই তার বোনকেও ছাড়েনি সিদ্ধার্থ, কারণ সোলাঙ্কির বাচ্চা জিতেন না সিদ্ধার্থের। যেটা শুনে রাকা চুপ হয়ে যায়, কারণ সে তো এতদিন জানতোই না পার্থ সিদ্ধার্থের বাচ্চা। এদিকে সায়ন্তিকা বেশি কথা বলছিল দেখে ওখানেই তাকে শুট করে দেয় সিদ্ধার্থ, যেটা দেখে তার সাথে থাকা মারাঠা একেবারে হতভম্ব হয়ে যায়। রাকাও ওখানেই দাঁড়িয়ে থাকে, আর এই সবকিছু একটা গাছের আড়াল থেকে দেখছিল মেহুল। সিদ্ধার্থ তখন রাকাকে লাশ লুকাতে বলে চলে যায়। এরপর সে বাড়িতে আসে আর মেহুলের রুমে যায়। এদিকে মেহুলও রেডি ছিল ছুরি হাতে নিয়ে। সিদ্ধার্থ তখন মেহুলের কাছে আসতে থাকে। সেই সময় ছুরি দিয়ে আঘাত করতে যাবে সে, এমন টাইমে মেহুলের ফোনে কল আসে। মেহুল তখন ফোন ধরতেই অপর পাশ থেকে কেউ কিছু একটা বলে, যে কথা শুনে মেহুলের শক্ত হাত নরম হয়ে যায়। আর মেহুল তখন সিদ্ধার্থকে জানায় তার এক্ষুনি কলকাতা যেতে হবে। এরপরে আমরা দেখতে পাই মেহুল কলকাতায় ফিরে আসে আর ছুটে চলে যায় শেখরদের বাড়িতে। আসলে চারু মারা গিয়েছিল। তার কথা শুনেই মেহুল দার্জিলিং থেকে এখানে চলে এসেছে। দৃশ্য চলে যায় পরদিন সকালবেলা। সিদ্ধার্থ মেহুলকে কল করে। মেহুল তখন সিদ্ধার্থকে সরি বলে, তখন এইভাবে চলে আসার জন্য। সিদ্ধার্থ বলে সমস্যা নেই, আর কে মারা গেছে এটা জানতে চায়। তখন মেহুল জানায় তাদের প্রতিবেশী মারা গেছে, কিন্তু সে তার মায়ের মতো ছিল। এরপর সিদ্ধার্থ মেহুলকে আজ দেখা করতে বলে। মেহুল বলে না, আজ সে পারবে না। তখন সিদ্ধার্থ জানায় আজকে একসাথে সবাই চিয়ার করবে আর তার পরিবারের সাথে দেখা করাবে, এতে করে মেহুলের মনও ভালো হয়ে যাবে। এরপরে মেহুল রাজি হয়ে যায়। রাতে মেহুল আবারও সাজুগুজু করে একটা লাল ড্রেস পরে নিচে নামে। যাকে দেখে তার মা জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। মেহুল জানায় অফিসে যাচ্ছে। এরপর হুট করে নীল তার সামনে এসে মেহুলের কাছে সরি বলে। মেহুল তখন নীলকে জড়িয়ে ধরে বলে বাবা মার খেয়াল রাখতে। এরপরই মেহুল চলে যায় সিদ্ধার্থের সাথে পার্টিতে, যেখানে অনেক মানুষ উপস্থিত ছিল। সিদ্ধার্থ সেখানে সবার সাথে মেহুলের পরিচয় করিয়ে দেয়। এদিকে মৌসুমী আর আনন্দ মিলে যায় মেহুলের বাড়িতে, কিন্তু মেহুল বাড়িতে নেই শুনে তারা চিন্তিত হয়ে পড়ে, কারণ তারা বুঝতে পারছে এই সময় মেহুলের সাথে যে কোনো কিছু হয়ে যেতে পারে। তাই তারা দ্রুত চলে যায় মেহুলের খোঁজ করতে। এদিকে পার্টিতে সিদ্ধার্থ সবার সাথে ঝামেলা করতে থাকে আর সবাইকে পার্টি থেকে চলে যেতে বলে। সবাই চলে যেতেই সিদ্ধার্থ মেহুলকে নিয়ে একটা রুমে যায় আর ড্রিঙ্ক করতে থাকে। তখনই মেহুল সিদ্ধার্থকে আতমিকা, সোলাঙ্কি আর সায়ন্তিকার কথা বলতে থাকে, যেটা শুনে সিদ্ধার্থ জিজ্ঞেস করে সে তাদেরকে চেনে কিভাবে। তখনই মেহুল সিদ্ধার্থের উপর বন্দুক তাক করে আর জিজ্ঞেস করে সে শেখরকে মেরেছে কেন। মেহুলের এসব কাণ্ড দেখে সিদ্ধার্থ হাসতে থাকে। সে বলে তার শেখরটা সায়ন্তিকার জন্য পাগল ছিল আর সায়ন্তিকা তার জন্য পাগল ছিল, আর এই সবকিছুই শেখর মানতে না পেরে নিজে নিজেই আত্মহনন করে নিয়েছে।
কিন্তু মেহুল সিদ্ধার্থের কথা বিশ্বাস করে না, কেননা সে খুব ভালো করেই জানতো যে সিদ্ধার্থ রাই শেখরকে তাদের জীবন থেকে সরানোর জন্য তার উপর মিথ্যা আরোপ দিয়েছিল যে সে নাকি সায়ন্তিকার উপর শারীরিক নির্যাতন করেছে। আর এ কারণেই পুলিশ তাকে ধরে নিয়ে গিয়েছিল। এইসব অপমান সহ্য করতে না পেরেই শেখর আত্মহননের পথ বেছে নিয়েছে। আর এসব কথা মনে করেই সে সিদ্ধার্থকে শুট করতে যায়, কিন্তু গুলি সিদ্ধার্থের গায়ে লাগার আগেই সিদ্ধার্থ মেহুলের হাত সরিয়ে দেয় আর সে সোফার পেছনে চলে যায়। এদিকে মেহুল শুট করতে থাকে, কিন্তু একটাও সিদ্ধার্থের গায়ে লাগে না। শেষে বন্দুকের সব গুলি শেষ হয়ে যায়। সিদ্ধার্থ তখন সেখান থেকে বের হয়ে আসে আর মেহুলকে মারতে থাকে। এদিকে মেহুল তো দুর্বল হয়ে পড়ে। সিদ্ধার্থ তখন তাকে আরো আঘাত করতে থাকে। আর এই সময় আমরা ওই দৃশ্যটা দেখতে পাই যেটা আমরা গল্পের প্রথমে দেখেছিলাম। সিদ্ধার্থ একটা চেয়ারে বসে ড্রিঙ্ক করতে থাকে আর মেহুল আহত অবস্থায় কল্পনায় শেখরের সাথে কথা বলতে থাকে। মেহুল বলে সেদিন হোলির দিন শেখর তাকে হোলির বদলে সিঁদুর লাগিয়ে দিয়েছিল, তাও তার সিঁথিতে, যেটা শেখরের কাছে বাচ্চামি লাগলেও সেদিন থেকেই মেহুল নিজেকে শেখরের স্ত্রী মানতে শুরু করে। মেহুল ছিল শেখরের পরিণীতা আর একজন স্ত্রীর দায়িত্ব পালন করে এসেছে সে এতদিন। সে শেখরের মৃত্যুর পেছনের দায়ী সবাইকে বের করেছে। এদিকে মেহুলকে একা একা কথা বলতে দেখে সিদ্ধার্থ তাকে পাগল ভাবতে শুরু করে আর তাকে আঘাত করতে থাকে। তখনই দরজা খুলে ভেতরে ঢোকে রাকা। সিদ্ধার্থ রাকাকে দেখে ভাবে সে হয়তো তাকে গার্ড দেওয়ার জন্য এসেছে, তাই সে তাকে বলে মেহুল এতদিন প্ল্যান করে তার সাথে এত কিছু করেছে আর তার বোনকেও মেহুল হ্যারাস করেছে, তাই সে যেন তাকে সায়ন্তিকার মতো লাশ বানিয়ে ফেলে। কিন্তু রাকা এখানে সিদ্ধার্থের কথা না মেনে সোজা তার কাছে চলে আসে আর তাকে মারতে থাকে। অর্থাৎ রাকাও এখন সিদ্ধার্থের দলে নেই। সে তার বোনের সত্যি জানার পর সিদ্ধার্থকে আর সাপোর্ট করে না, কিন্তু রাকাও এখানে সিদ্ধার্থের সাথে পারে না। সে রাকাকে মেরে বাহিরে ফেলে দেয়। আর তখনই মৌসুমী আর আনন্দ মিলে কয়েকজন পুলিশ নিয়ে আসে সেখানে। পুলিশ এখানে গুলি করতে থাকে। সিদ্ধার্থ তখন তার আলমারি থেকে একটা বড় বন্দুক বের করে আর সবার উপর বন্দুক চালাতে থাকে। এক পর্যায়ে সবাই লুকিয়ে গেলে সিদ্ধার্থ পেছনে ঘুরতে যাবে আর তখনই পেছন থেকে মেহুল তার গলায় একটা ধারালো লাঠি ঢুকিয়ে দেয় আর সাথে সাথেই সিদ্ধার্থ মাটিতে লুটিয়ে পড়ে। তখন মেহুল ওই লাঠিটা দিয়ে সিদ্ধার্থকে আরো কয়েকবার মারতে থাকে। অবশেষে মেহুল তার প্রতিশোধ নিতে পেরেছে। এটা দেখে সে শান্তির নিঃশ্বাস নেয়। আর এরই সাথে গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। মানুষ ভালোবাসার জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা তো এই গল্পের মাধ্যমেই বোঝা যায়। যাক, এই তো ছিল মেহুলের জীবনের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।